দেশে দেশে শুরু হয়ে গেছে 2017 বরণ উৎসব। আতশবাজির ছটায় নববর্ষ উদযাপনে নানা আয়োজন। ঢাকায় 31কে ঘিরে কড়া নিরাপত্তা, চলাচলে বিধিনিষেধ। সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা পালন করেছি এবং সে লক্ষ্যে আমরা হোল নাইট সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা নিয়োজিত থাকব। বছরের শেষ সূর্যাস্ত দেখতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শিক্ষায় দারিদ্র্য মুক্তির মূল ভিত্তি। বিনামূল্যে পাঠ্য বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী, সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য ও স্বাধীন নির্বাচন কমিশন গঠন সম্ভব, বললেন রাষ্ট্রপতি। সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে সজাগ থাকার আহ্বান। খুলনার দোলখোলায় আওয়ামী লীগ নেতাকে হত্যা চেষ্টার সময় এক নারী পথচারী গুলিবিদ্ধ হয়ে নিহত, এলাকায় বিক্ষোভ। হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্প সরানোর আলটিমেটামের শেষ দিন আজ। এখনও স্থানান্তর হয়নি অর্ধেকেরও বেশি কারখানা। এবং রাজধানীতে গণপরিবহন সংকট চরমে। কাগজে কলমে 1500 থাকলেও রাস্তায় নেই বিআরটিসির অন্তত 500 বাস। আরও গাড়ি আনার পরিকল্পনা। শুরু হয়ে গেছে নতুন বছরকে বরণ করে নেওয়ার নানা আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে 2017 সালকে বরণ করে নিচ্ছেন অস্ট্রেলীয়রা। স্থানীয় সময় রাত 12টায় সিডনিতে হরেক রঙের আলোয় উদ্ভাসিত হয় আকাশ। বর্ণিল আতশবাজি উৎসবের মনোমুগ্ধকর সেই দৃশ্য উপভোগে আমরা সরাসরি 17 সালকে বরণ করে নেয় নিউজিল্যান্ডের অধিবাসীরা। ইংরেজি নতুন বছরের আগমন উপলক্ষে নিউজিল্যান্ডের স্থানীয় সময় রাত 12টা 1 মিনিটে হরেক রঙের আলোয় উদ্ভাসিত হয় অকল্যান্ডের আকাশ। দর্শনীয় এই আতশবাজি উপভোগে জড়ো হন বিভিন্ন বয়সী মানুষ। সর্বদক্ষিণ মেরুতে অবস্থান হওয়ায় সারা দুনিয়ায় নিউজিল্যান্ডে এই প্রথম নতুন বছরের উদযাপন শুরু হয়। এদিকে বাংলাদেশের আকাশ থেকে বিদায় নিয়েছে বছরের শেষ সূর্য। আর মাত্র কয়েক ঘন্টা এরপরই 2016কে বিদায় জানিয়ে 2017কে স্বাগত জানাবে দেশের মানুষ। বছরের শেষ সূর্যাস্ত দেখতে সৈকত নগরী কক্সবাজারে ঢল নামে লাখো পর্যটকের। বিকেল না হতেই সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্য দেখতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের 6টি পয়েন্টেই ভিড় করেন দর্শনার্থীরা। পুরনো বছরের সব ব্যর্থতা, গ্লানি এই সূর্যাস্তের মধ্য দিয়ে বিদায় নেবে বলে আশা প্রকাশ করেন তারা। সেই সঙ্গে নতুন বছর শুরু হবে নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে, এমনটাই প্রত্যাশা তাদের। গত কয়েক বছরের মতো এবারও পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য 3 দিন ব্যাপী বিচ কার্নিভালের আয়োজন করা হয়েছে। দুপুর থেকে শুরু হয়েছে কার্নিভালের দ্বিতীয় দিনের আয়োজন। সকাল থেকেই লাবণী, সুগন্ধা, কলাতলি ও সি ইন পয়েন্টে দেশের দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা পরিবারের সদস্যদের অংশ নিয়ে মেতে ওঠেন নতুন বছরকে বরণ করে নেওয়ার উৎসবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কক্সবাজার জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। 31st নাইটকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলশান, বনানী সহ গুরুত্বপূর্ণ স্থানে দেখা গেছে নিরাপত্তা বাহিনীর বাড়তি উপস্থিতি। বাড়ানো হয়েছে চেকপোস্টের সংখ্যা। এই মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন এবং গুলশানে আছেন তরিকুল ইসলাম সৌরভ। ইংরেজি নববর্ষ বরণের প্রস্তুতির খবর জানতে চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি মামুনের কাছে। মামুন, ঘড়ি ধরে কিন্তু আর মাত্র 5 ঘন্টা বাদেই বিশ্ব পা রাখতে যাচ্ছে নতুন বছরে, এবং এই সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় কিন্তু সারা বিশ্ব জুড়ে যেমন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ব্যাপকভাবে, তেমনি বাংলাদেশেও কিন্তু আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ এলাকায়। এবং আপনাকে জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয়ের যে কতগুলো প্রবেশ মুখ রয়েছে, প্রত্যেকটি প্রবেশ মুখে কিন্তু ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়েছে। এবং আমরা এখন রয়েছি শাহবাগের যে জায়গাটিতে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাজু, যে ব্যারিকেড দিয়ে রাস্তা দুধার আটকে দেওয়া হয়েছে, অর্থাৎ এদিক দিয়ে কেউ
বিশ্ববিদ্যালয়ের যে এলাকা সেই এলাকায় প্রবেশ করতে পারবেও না এবং বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার ক্ষেত্রেও তারা পরিচয়পত্র দেখে তারপরে কাউকে বের হতে দিচ্ছেন। তবে বিশেষ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থী ছাড়াও অসুস্থ রোগী থাকলে এছাড়া অন্যান্য কিছু বিশেষ ক্ষেত্রে পরিচয়পত্র দেখে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে কাউকে কোনো মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আর আমরা যেমনটা জানতে পেরেছি, আমরা কিছুক্ষণ আগে নীলক্ষেত থেকে ঘুরে এসেছিলাম, আমরা ঘুরে এসেছি কাঁটাবন হয়ে পলাশী হয়ে, আমরা দেখেছি প্রত্যেকটি এলাকাতে একই অবস্থা। এবং পুরো ঢাকায় যে 10,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে তার ভেতরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকা, এই বিশ্ববিদ্যালয় এলাকাটিতেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছেয়ে আছে বলা চলে যে প্রত্যেকটি আনাচে কানাচে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি। অর্থাৎ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা যে কোনো ধরনের নাশকতা সম্ভাবনা মাথায় নিয়ে কিন্তু আসলে তারা এখানে দায়িত্বে রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখন যে প্রত্যেকটি মানুষ যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদেরও পরিচয়পত্র দেখানো ছাড়া কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা এই রাস্তাটি ব্যবহার করেন, তাদের কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো আমার কাছে শাহবাগ থেকে ছিল এতটুকুই। আমরা এখন চলে যাব গুলশানে সহকর্মী তরিকুল ইসলাম সৌরভের কাছে। মাত্র কয়েকটি ঘন্টা এরপরে 2017কে বরণ করে নেবার যে আয়োজন, সারা বিশ্বের মতো বাংলাদেশের মানুষও সেই বরণ করে নেবেন 2017 সালকে। আর আপনি জানেন যে সেই আয়োজন প্রতি বছরই হয়ে থাকে, কিন্তু এবার রাজধানীর যে আয়োজন সেটাকে সীমিত করে দেওয়া হয়েছে নিরাপত্তাজনিত কারণে। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে সন্ধ্যা 6টার পর থেকেই আসলে এই গুলশান অভিজাত এলাকাটি রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হবে। বন্ধ করে দেওয়া হয়নি ঠিকই, কিন্তু আসলে চলাচল সীমিত করে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি সীমিত সংখ্যক গাড়ি এখানে ঢুকতে দেওয়া হয়েছে এবং সবগুলোকে তল্লাশি করে তারপর ঢুকতে দেওয়া হয়েছে। তল্লাশি চৌকি বসানো হয়েছে বিভিন্ন মোড়ে মোড়ে, সব জায়গায় চেকিং হচ্ছে এবং এরপরই ঢুকতে দেওয়া হচ্ছে, পরিচয় পত্র দেখে তারপর ঢুকতে দেওয়া হচ্ছে। আমরা এখন রয়েছে ব্যস্ততম, অর্থাৎ গুলশানের 2 নম্বর ব্যস্ততম সড়কে। আপনি জানেন যে প্রতিদিন এই সময় প্রচন্ড যানজট তৈরি হয়, কিন্তু আজকে আপনারা যদি দেখতে পান যে এখানে কিন্তু ফাঁকাই আমরা বলতে পারি। এখানে যেহেতু একটি 5 স্টার হোটেল রয়েছে এই গুলশান 2-এর মোড়টিতে, এ কারণে কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি বিপুল সংখ্যক পুলিশ এখানে কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছে এবং তারা বলছে যে ভোর 5টা পর্যন্ত তারা এই নিরাপত্তা দিয়ে থাকবে। এছাড়া আপনি জানেন যে গুলশানে হোলি আর্টিজান হামলার পর থেকেই গুলশানের এই কূটনৈতিক পাড়াটি কিন্তু বেশ রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। এই কারণে এখানে ঢুকতে গেলে কিন্তু তাকে নানাভাবে তল্লাশি করা হচ্ছে এবং আপনি জানেন যে গুলশানের এই রোডটা বন্ধ করে দেওয়া হচ্ছে, শুধুমাত্র কাকুলি হয়ে গুলশানের এদিকে ঢুকতে দেওয়া হচ্ছে। কিন্তু এগুলো হলেও সবকিছু মিলিয়ে এখানে নিরাপত্তা কিন্তু ব্যাপক জোরদার করা হয়েছে এবং 12টার পরে যে আয়োজন সেটি হয়তো ঘরোয়াভাবে সবাই সেটা উদযাপন করবেন। এই ছিল গুলশান 2 থেকে সর্বশেষ খবরাখবর। রাজু, শাহবাগ এবং গুলশান থেকে ইংরেজি নতুন বর্ষবরণের প্রস্তুতির খবর জানাচ্ছেন আমাদের 2 সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ এবং আমাদের আরেক সহকর্মী কামরুজ্জামান মামুন। সন্ধ্যার সময় আরো থাকছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষ, দোকান ভাঙচুর, আহত অন্তত 30। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য ও স্বাধীন নির্বাচন কমিশন গঠন সম্ভব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত নির্বাচন কমিশন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় রাষ্ট্রপতি আরও বলেন, সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচনের পূর্ব শর্ত হল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ। তাই স্বচ্ছতা ও জবাবদিহির জন্য নির্বাচন কমিশনকে সজাগ থাকতে হবে। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ, 4 নির্বাচন কমিশনার ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 1973 সালে শেরেবাংলা নগরে অবস্থিত বর্তমান ভবনে অস্থায়ীভাবে কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। পরিবর্তিত হতে শুরু করলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 119 নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আমি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ইতিমধ্যে আলোচনা শুরু করেছি। নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাব ও মতামত তুলে ধরছে। এসব মতামত ও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে একটি দক্ষ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে বলে আমি আশাবাদী।
তবে গণতন্ত্রের চর্চা ও বিকাশের জন্য শুধু নির্বাচন অনুষ্ঠানই যথেষ্ট নয়। রাজনৈতিক ও প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি প্রক্রিয়াগত পরিবর্তনেরও প্রয়োজন রয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে সজাগ থাকতে হবে। গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার মানিক সরকার। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, কি খবর আছে আপনার কাছে? জাফর, আপনি জানেন যে গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলিবিদ্ধ অবস্থায় এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তো এখানে আমি তার স্ত্রীর সাথে কথা বলে যেটুকু জেনেছি যে বিকাল আনুমানিক 5:30টার দিকে তিনি এবং তার স্ত্রী একই সঙ্গে তাদের ড্রয়িং রুমে বসে কথা বলছিলেন। এরই মধ্যে তার স্ত্রী কিছু সময়ের জন্য হয়তো ওই ড্রয়িং রুম থেকে অপর একটি কক্ষে যখন ঢোকে, তখন 3 ব্যক্তি, অজ্ঞাতনামা 3 ব্যক্তি কিংবা দুর্বৃত্তকারী হঠাৎ ঘরে ঢুকে তাকে আকস্মিক গুলি করে বেরিয়ে যায়। তার স্ত্রী আমাকে জানিয়েছেন যে তিনি দেখতে পান কে গুলি করছেন, কি অবস্থায় গুলি করছেন তা তিনি দেখতে না পেলেও তিনি আমাকে জানিয়েছেন যে তিনি দেখেন যে 3 ব্যক্তি একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। তো এরপরই তাকে খুবই আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখানে আমি হাসপাতালের চিকিৎসক যিনি আছেন তার সাথে কথা বলেছি। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে তার ডান বুকে তিনি গুলিবিদ্ধ অবস্থায় আছেন এবং তার অবস্থা অনেকটাই আশঙ্কাজনক। তো এই মুহূর্তে তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং রংপুর পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সব তার দেখভাল করছেন এবং তাকে যাতে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা যায় সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। এখানে আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছি তাদেরকে খুব একটা ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ তাদের আগে প্রশ্ন হচ্ছে তার জীবনটা রক্ষা করাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। তো এই হচ্ছে এখানকার সবশেষ অবস্থা। আমি তার স্ত্রীর সাথে কথা বলেছি এবং চিকিৎসকের সাথে কথা বলেছি। তারা এই মুহূর্তে খোলাসা করে কিছু না বললেও যতটুকু জানা যাচ্ছে চিকিৎসকদের মাধ্যমে যে তার অবস্থা অনেকটাই সংকটাপন্ন। তো শেষ মুহূর্ত পর্যন্ত কি হবে সেটা এই মুহূর্তে কেউই বলতে পারছেন না। পুলিশের পক্ষ থেকে পুলিশ, র্যাব এবং পিবিআই নিরাপত্তার জন্য টোটাল হাসপাতাল ক্যাম্পাস এবং এই পোস্ট অপারেটিভ ক্যাম্পাসটা ঢেকে রেখেছে। তো এই ছিল জাফর আমার কাছে মঞ্জুরুল ইসলাম লিটনের আহত হওয়ার সবশেষ সংবাদ। দর্শক, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের রিপোর্টার মানিক সরকার জানাচ্ছিলেন মঞ্জুরুল ইসলাম লিটনের আহত হওয়ার পরবর্তী চিকিৎসার সর্বশেষ সংবাদ। শিক্ষাকে দারিদ্র্যমুক্তির মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার মান নিয়ে কেবল সমালোচনা না করে সরকারকে সহযোগিতা করতে হবে বিশেষজ্ঞদের। সকালে গণভবনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসব 2017 কার্যক্রম উদ্বোধন করে কথা বলেন প্রধানমন্ত্রী। পরে ভিডিও কনফারেন্সে বাংলায় ইন্টারনেট পরিচালন পদ্ধতি ডোমেইন .বাংলার আনুষ্ঠানিক কার্যক্রম সহ বেশ কয়েকটি অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রতি বছরের মতো এবারও শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসব 2017 উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্য বই তুলে দেন শেখ হাসিনা। ব্রেইল বইও হাতে পেয়েছে দৃষ্টি প্রতিবন্ধীরা। নতুন শিক্ষাবর্ষে 36 কোটিরও বেশি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে। শেখ হাসিনা বলেন, স্কুলগামী শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমেছে। বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ব, কিন্তু সেই দারিদ্র্য মুক্তি ঘটবে যদি আমরা এদেশের মানুষকে সুশিক্ষিত করতে পারি। কারণ শিক্ষাই হচ্ছে দারিদ্র্য মুক্তির মূল ভিত্তি, যেটা আমি মনে করি। পরীক্ষা পদ্ধতি আর শিক্ষার মান নিয়ে সমালোচনা না করে সরকারকে সহযোগিতা করলে এই খাত এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ক্লাস থেকে কয়েকজনকে আলাদা করে তাদের আলাদাভাবে কোচিং করানো, আলাদাভাবে পড়ানো, আলাদাভাবে তৈরি করা এবং তারপরে তারা বৃত্তি দেবে, তার মধ্যে থেকে বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ হয়ে সেখানে বৃত্তি পাবে আর বাকিরা বঞ্চিত থাকবে, এটা কেন হবে? এই বৈষম্যটা থাকা উচিত না। আর সেই সাথে সাথে পড়াশোনার মান নিয়ে যারা প্রশ্ন তুলেন তাদের আমি বলবো, মানের মাত্রাটা কি সেটার ব্যাখ্যা আমরা এখনো পাইনি। যারা এই প্রশ্নটা তুলেন তাদের কাছ থেকে যদি মানের মাত্রাটা আমরা পেতাম আর তারাও যদি একটু ভলান্টিয়ার সার্ভিস দিতেন, যে কোন কোন এলাকায় মাত্রা ঠিক নাই সেখানে গেলেন, দেখলেন, তাদের একটু পড়ালেন, একটু সময় খরচ করলেন, তাহলে আমরা খুশি হতাম। এরপর চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমির 51
৫৫তম ব্যাচের ২৫৯ জন ক্যাডেটের গ্র্যাজুয়েশন প্যারেড ভিডিও কনফারেন্স করে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের সুনাম অক্ষুণ্ণ রেখে নৌ ক্যাডেটদের কাজ করার আহ্বান জানান তিনি। স্ব কর্মস্থলে নিজের দেশের পরে ১৯৯৬ সালে চট্টগ্রামে স্থাপন করা বাংলাদেশ টেলিভিশনের আঞ্চলিক কেন্দ্রের সম্প্রচার সূচি ৬ ঘণ্টায় উন্নীতকরণ কার্যক্রমও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ডট বাংলা এবং উত্তরাধিকার সবশেষ বাংলায় ইন্টারনেট পরিচালন পদ্ধতি ডোমেইন বাংলার আনুষ্ঠানিক কার্যক্রম চালু করেন শেখ হাসিনা। বলেন, এর মাধ্যমে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন এবং মর্যাদা প্রতিষ্ঠিত হবে। ডট বাংলা চালুর ফলে বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ মাতৃভাষা ইন্টারনেটে প্রবেশ ও ব্যবহার করতে পারবে। এই গভর্নমেন্ট তৈরি করতে গেলে বিভিন্ন ক্ষেত্রে যে পদ্ধতি দরকার, এই ডট বাংলা তার জন্য বিশেষ সুযোগ সৃষ্টি করবে। যখন আমরা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দিয়েছিলাম তখন অনেকে এটা নিয়ে ঠাট্টা তামাশাও করতেন। যারা সমালোচনায় মুখর ছিলেন এখন তারা নিজেরাও এই ডট বাংলা ব্যবহার করে তার সুফল ভোগ করবেন। নতুন বছরের প্রথম দিন থেকেই ডোমেইন বাংলা গ্রাহক নিবন্ধনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নতুন বছরের প্রথম ৩ মাস হবে দলের ঘর গোছানোর কর্মসূচি। দুপুরে ধানমন্ডিতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার পাশাপাশি উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও লড়াই করতে হবে। আগামী ৩ মাস ১০০ দিনের নতুন বছরের কর্মসূচি হবে ঘর গোছানোর কর্মসূচি। আমাদের বড় দলে, বড় পরিবারে ছোটখাটো কিছু কিছু সমস্যা থাকতে পারে। এই সমস্যাগুলো কলহকুন্দল নিরসন করে আমরা আমাদের নেতৃত্বকে একটা সুসংগঠিত সুশৃঙ্খল আওয়ামী লীগ উপহার দেব। আগামী নির্বাচনও বিজয়ী হতে হবে এবং সাম্প্রদায়িক উগ্রবাদের বিরুদ্ধে সম্পূর্ণভাবে বিজয়ী হতে হবে। আগুন, সন্ত্রাস ও সব ধরনের প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর বকশীবাজারে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সকল ক্ষেত্রে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। আমি এই কথাটা সবসময় বলি, প্রাসঙ্গিক বলে বলছি। শিক্ষা বলেন, কৃষি বলেন, স্বাস্থ্য বলেন, খাদ্য বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশ, তথ্য প্রযুক্তি, সকল ক্ষেত্রে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে বিশ্বের দরবারে একজন নন্দিত নেত্রী। অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ এত কিছুর পরে এত আগুন, সন্ত্রাস, এত কিছুর পরে বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত মজবুত অবস্থানে বাংলাদেশ। ভারতের নোবেল বিজয়ী অমর্ত্য সেন পর্যন্ত বলেন বাংলাদেশকে যে অনেক সূচকে বাংলাদেশ ভারতের থেকে এগিয়ে আছে। যেই বাংলাদেশকে একসময় তলাবিহীন ঝুড়ি বলা হতো, সেই বাংলাদেশে এখন কিসিঞ্জার, যেই কিসিঞ্জার তলাবিহীন ঝুড়ি বলেছেন, সেই কিসিঞ্জার, হেনরি কিসিঞ্জার বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দেন। সার্চ কমিটি গঠনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। যারা তাদেরকে শ্রদ্ধা করে সেজন্য মানুষকে একটা সার্চ কমিটি গঠন করা হোক। এই সার্চ কমিটি তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তাদের মতৈক্যের ভিত্তিতে একটি নির্বাচন কমিশন গঠন করুক। এদেশে এখন অনেক মানুষ আছে যিনি নিরপেক্ষ, এদেশে অনেক মানুষ আছে যিনি যোগ্য, তাদেরকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হোক। একটা অবাধ সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন হোক। সন্ধ্যার সময় আরো থাকছে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা বিসিবির। ডাক পেয়েছেন তাইজুল ও শুভাশিস। কাজের গরু কেতাবে আছে, গোয়ালে নেই। এই প্রবাদ বাক্যের মতোই অবস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির। কাগজে কলমে সংস্থাটি 1500 গাড়ি নিয়ে চললেও এর প্রায় 1/3 গাড়ি রাস্তায় নেই। অচল হয়ে পড়ে আছে দেশের 21টি ডিপোতে। আর কর্তৃপক্ষ বলছে সংকট কাটাতে সরকারের কাছে 50 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। বিআরটিসিকে ঢেলে সাজানোর অংশ হিসেবে এবার ভারত থেকে 1100 গাড়ি আনার পরিকল্পনার কথা জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। এহসান জুয়েলের রিপোর্ট।
প্রতিদিন জীবন ও জীবিকার তাগিদে রাজধানীতে ঘর থেকে বের হওয়া লক্ষাধিক মানুষের বড় দুর্ভোগের নাম গণপরিবহন। আর নিত্যই ভোগান্তির শেষ কোথায় জানে না কেউ। গরিবের জন্য তো গাড়ি নাই, গাড়ি তো সব বড় লোকের। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। সেদিন তো আমি 1 ঘন্টার মধ্যে দাঁড়িয়েছিলাম, বাস পাই নাই। আধা ঘন্টা, অনেক সময় 1 ঘন্টা, অনেক সময় গাড়িই হয় না। গণপরিবহনের অভাবে এ যখন রাজধানীবাসীর দুর্ভোগের চিত্র, তখন একই সময় বিআরটিসি ডিপোগুলোতে অচল হয়ে পড়ে আছে শত শত গাড়ি। শুধুমাত্র ব্যবস্থাপনা আর পর্যাপ্ত তহবিলের অভাবে গাড়িগুলো সংস্কার করা হচ্ছে না বলে একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছেন, অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ কাটছে না কিছুতেই। প্রাপ্ত তথ্য বলছে মোট 1500 গাড়ি থাকলেও বিআরটিসিতে নষ্ট হয়ে আছে প্রায় 500 গাড়ি। এর মধ্যে রয়েছে 50টি দামি ভলভো বাসও। ফলে সরকারিভাবে গণপরিবহনের সংকট কাটানোর যে উদ্যোগ, তা অনেকটাই ভেস্তে যেতে বসেছে। আর নষ্ট হওয়া গাড়িগুলো সচল করার ক্ষেত্রেও প্রয়োজনীয় দক্ষ জনবল কিংবা প্রযুক্তি সুবিধা নেই বিআরটিসির। এই যে দায়ু গাড়িগুলো সমস্ত কিছুই ইলেকট্রনিক্স সিস্টেমের মাধ্যমে অপারেট হয়, অথচ আমাদের কোনো ইলেকট্রনিক্স জানে এরকম কোনো মেকানিক্স নেই। কম্পিউটার দিয়ে এটা রিপেয়ার করা লাগে, তো কম্পিউটার দিয়ে এই ধরনের জিনিস ঠিক করার মতো উপযোগীও কোনো মেকানিক্স নেই। ফলে বিআরটিসি ডিপোতেই পড়ে আছে শত কোটি টাকার গাড়ি। নষ্ট হওয়া এই গাড়িগুলো সচল করতে এর মধ্যে 2টি প্রকল্পের মাধ্যমে সরকারের কাছে প্রায় 52 কোটি টাকা বরাদ্দ চেয়েছে বিআরটিসি। অর্থের অভাবে বিআরটিসি আর্জন করতে পারে না। ভলভো গাড়ির জন্য আমরা একটা ডিপিপি করেছি, এটা 50টা গাড়ি আমরা পূর্ণাঙ্গ মেরামত করব। এই জন্য আমাদের প্রয়োজন হবে 36 কোটি 62 লক্ষ টাকা। আর 191টি গাড়ি নিয়ে আরেকটি ডিপিপি করেছে, সেটা টাকা লাগবে মাত্র 15 কোটি 75 লক্ষ টাকা। এক্ষেত্রে বিআরটিসির বহরে নতুন আরো 1100 গাড়ি যোগ করার ব্যাপারে সরকারের পরিকল্পনার কথা বলছেন যোগাযোগ মন্ত্রী। অনুমোদনের পর আমরা ভলভো বিআরটিসির এই ক্ষতিগ্রস্ত গাড়িগুলো মেরামতের কাজে হাত দেব। ভারত থেকে ডাবল ডেকার এবং এসি সব মিলিয়ে 1100 গাড়ি আমরা আনার জন্য আমাদের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। 2002 সালে সুইডেন থেকে প্রতিটি 1 কোটি 3 লাখ টাকা মূল্যের 50টি ভলভো বাস আনা হলেও গাড়ি মেরামতের জন্য তখন কোনো অতিরিক্ত যন্ত্রাংশ আনা হয়নি। তাই পরবর্তীতে কোনো একটি যন্ত্র নষ্ট হয়ে গেলে সেটি আর মেরামত সম্ভব না হওয়ায় পুরো গাড়িটি অচল হয়ে আছে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। খুলনায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ZA মাহমুদকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তের ছোড়া গুলিতে এক পথচারী নারী নিহত হয়েছেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। স্থানীয়রা জানান, সকালে শহরের দোলখোলা এলাকায় শীতলাবাড়ি মন্দিরের সামনে দাঁড়িয়েছিলেন 27 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ZA মাহমুদ ডন। এ সময় 6 দুর্বৃত্ত 2টি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিটি পাশেই থাকা পথচারী শিপ্রা কুণ্ডুর গায়ে লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ খুলনা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। হত্যার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগের নেতারা। এদিকে এই ঘটনার নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। দুপুরে সরাইল উপজেলায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় দোকানপাট সহ বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসের ভাড়া নিয়ে সরাইলের কোট্টা গ্রামের এক যুবকের সঙ্গে পার্শ্ববর্তী সদর উপজেলার এক যুবকের বাক বিতণ্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন বিস্ফোরণের অবস্থায় নেয়। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। ভাঙচুর করা হয় মহাসড়কের পাশের বাড়িঘর ও দোকানপাট। বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল। খবর পেয়ে সদর ও সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় 1.5 ঘন্টা পর ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল শুরু হয়। দেখছেন সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন সন্ধ্যার সময়। গাইবান্ধা সুন্দরগঞ্জের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। এই মুহূর্তে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের রিপোর্টার মানিক সরকার। আমরা চলে যাচ্ছি তার কাছে বিস্তারিত জানতে। মানিক,
আপনি জানেন যে গাইবান্ধা সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন সেখানে তার বাসা বামনডাঙ্গার বাসায় গুলিবিদ্ধ হবার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এখানে সার্জারি ইউনিটের পোস্ট অপারেটিভ ইউনিটে তিনি যখন পৌঁছেন এখানকার রংপুরের সকল চিকিৎসকবৃন্দ তাকে প্রাণান্তকর চেষ্টা করেছেন বাঁচিয়ে তোলার জন্য, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সন্ধ্যা 7:30 দিকে ডক্টর বিমল চন্দ্র রায় তিনি আমাদের জানিয়েছেন যে উনি ইহকালের মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমিয়েছেন। তো এই ঘটনার পরপরই তার গাইবান্ধা থেকে আসা স্বজন এবং তার শুভাকাঙ্ক্ষী রাজনৈতিক বন্ধু, রাজনৈতিক নেতা কর্মী শুভাকাঙ্ক্ষীদের মাঝে একটা শোকাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়, তুমুল একটা শোকের সৃষ্টি হয়। এর পরপরই লাশ নিয়ে যাওয়া হয় নিচে। কিন্তু আমরা এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেই পোস্ট অপারেটিভ ওয়ার্ডের সামনেই আছি। আমরা ঠিক এখনো নিশ্চিত হতে পারি নাই যে লাশ এখন কি গাইবান্ধাতে নিয়ে যাওয়া হবে নাকি ময়নাতদন্তের জন্য ময়নাতদন্তের জন্য মর্গে কিংবা হিমঘরে নিয়ে যাওয়া হবে। তো এখান থেকে যখন আমরা নামলেই হয়তো ডাক্তারদের সাথে কথা বলে কিংবা তার স্বজনদের সাথে কথা বলে বিস্তারিত জানতে পারবো যে এখানকার সবশেষ অবস্থা কি। তবে আমি এর আগেও আপনাকে জানিয়েছিলাম যে শুরুতে তার পায়ে গুলি লেগেছে বলে জানা গেলেও আসলে তার পায়ে গুলি লাগেনি, তার গুলি লেগেছিল একটি বুলেট লেগেছিল তার ডান বুকে, এবং ডান বুকে গুলিবিদ্ধ অবস্থাতেই তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। এবং এখানে আসার পর তাকে আমরা যেমনটি দেখেছি যে পুরোপুরি তিনি অচেতন অবস্থায় ছিলেন, এবং চিকিৎসকরাও আমাদেরকে জানিয়েছেন, আমি তার স্ত্রীর সাথে কথা বলেছি শুরুতেই, তিনিও বলেছেন যে তার অবস্থা খুব একটা ভালো বলে মনে হচ্ছিল না সে সময় পর্যন্ত। পরবর্তীতে এখানকার স্থানীয় যত চিকিৎসকরা আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি সহ অন্যান্য কর্মকর্তারা প্রাণান্তকর চেষ্টার শেষে সবশেষ সন্ধ্যা 7:30 তিনি জানালেন যে তিনি আর নেই। তো জাফর, এই ছিল আমার কাছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের সবশেষ সংবাদ। দর্শক, মানিক সরকার জানাচ্ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের মৃত্যুর আদ্যপান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20-র জন্য মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ডাক পেয়েছেন তাইজুল ইসলাম ও শুভাশিস রায়। প্রায় 9 মাস পর টি-20 খেলবে বাংলাদেশ। সবশেষ গত মার্চে টি-20 বিশ্বকাপে খেলেছিল টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা শেষ ম্যাচটির দলের শুধু আল আমিন হোসেন ছাড়া সবাই আছেন এবারের প্রথম টি-20 দলের স্কোয়াডে। হ্যামস্ট্রিং চোটের কারণে বাদ পড়া মুশফিকের পরিবর্তে দলে আছেন নুরুল হাসান সোহান। এছাড়া টি-20 দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম ও পেসার শুভাশিস রায়। বাজে ফর্মের মধ্যে দিয়ে গেলেও জায়গা ধরে রেখেছেন সৌম্য সরকার। দলের অন্য সদস্যরা হলেন মাশরাফি, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, ইমরুল, সাব্বির, মুসাদ্দেক, রুবেল, তাসকিন, শোভাগত ও মুস্তাফিজ। নেপিয়ারের ম্যাকলিন পার্কে আগামী মঙ্গলবার প্রথম টি-20-তে মাঠে নামবে বাংলাদেশ। সন্ধ্যার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গাইবান্ধার সুন্দরগঞ্জের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন দুর্বৃত্তের গুলিতে নিহত। নিজ বাসায় সন্ত্রাসী হামলার শিকার হন তিনি। দেশে দেশে শুরু হয়ে গেছে 2017 বরণ উৎসব। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল। 31কে ঘিরে কঠোর নিরাপত্তা। শিক্ষায় দারিদ্র মুক্তির মূল ভিত্তি বিনামূল্যে পাঠ্য বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য ও স্বাধীন নির্বাচন কমিশন গঠন সম্ভব বললেন রাষ্ট্রপতি। সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে সজাগ থাকার আহ্বান। এবং রাজধানীতে গণপরিবহন সংকট চরমে। কাগজে কলমে 1500 থাকলেও রাস্তায় নেই বিআরটিসির অন্তত 500 বাস। আরও গাড়ি আনার পরিকল্পনা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।